গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড ইভিনিং, ডিপেন্ড করছে আপনি কখন ভিডিওটা দেখছেন। আজকে আমাদের 5th এপিসোড জমিদারি বৈঠকে। আর আজকে আমাদের যিনি অতিথি, তিনি অ্যাকচুয়ালি অনেক কম বয়স থেকেই প্রচুর তার পপুলারিটি। জি টিভির সারেগামাপার লিটল চ্যাম্পস তার চ্যাম্পিয়ন হয়েছিল সঞ্চিতা। আজকে সঞ্চিতা আমাদের সাথে। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি। ওয়েলকাম টু জমিদারি, ওয়েলকাম টু জমিদারি বৈঠক। আজকে আমাদের অনেক গান নিয়ে আড্ডা হবে। একদম অনেক তোমার করে মানে লিটল থেকে এখনো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সেই জার্নিটা সম্পর্কে একটু শুনতে চাই। আর আমাদের তো একটা কমন টপিক ফুড থাকি বাঙালিদের। এইটা তো আমার ফেভারিট টপিক। তো জি টিভির সারেগামাপার লিটল চ্যাম্পস, সেখান থেকে তোমার শুরু। তার আগেও নিশ্চয়ই তুমি তালিমতে বা গান শিখেছো? হ্যাঁ, তার আগেও আমি মানে তখন অ্যাজ সাচ আমরা রিয়ালিটি শো বলতে কিছু সেরকম অত বুঝতাম না, কিন্তু আমাদের বেঙ্গলে একটা চ্যানেল ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এই টিভি বাংলা ছিল তখন। হ্যাঁ রাইট, তুমি কলকাতায় থাকতে তুমি জানতে, এই টিভি বাংলায় তারানা হতো। হ্যাঁ, তখন ওই তারানাতে মানে জি টিভিতে যাওয়ার আগে আমি তারানাতে কমপ্লিট করেছি। ওখানেও বাই গডস গ্রেস ফার্স্ট হয়েছি। তারপর চ্যাম্পিয়ন্সদের নিয়ে একটা রিয়ালিটি শো তখন সবে শুরু হয়েছিল, চ্যাম্পিয়ন্সদের নিয়ে, তখন ওখানে আমি টপ 5-এ ছিলাম। তারপর করতে করতে জি টিভিতে অডিশন দিতে যাই, তো ওখানে থ্রু হই। ও নাইস। তো এইভাবে চলেছে। আর ছোটবেলা থেকে গান রেওয়াজ বা গান শিখেছো কার কাছে? গান শেখা আমার হচ্ছে আমার মায়ের কাছে, বিকজ আমার মা বাবা দুজনেই হচ্ছে তোমার প্রায় 45 ইয়ার্স 50 ইয়ার্স হয়ে গেছে, তারা তোমার রেডিও টিভির বিহাই আর্টিস্ট। আর আমার মা বাবা দুজনেই সুকুমার মিত্র, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, তারপর তোমার গুরবী দত্ত এনাদের স্টুডেন্ট। ও নাইস। ছোটবেলা থেকেই বাড়িতে হ্যাঁ, আমি তোদের মায়ের পেট থেকেই গান শুনেছি। আমার মা ওই আমাকে বলে, মানে শেয়ার করে আর কি, যে তুই পেটে থাকাকাল মা বাবা তখন চুটিয়ে শো করছে, তারপর মা রান্না তারপর রান্না করতে করতে রেয়াজ, মানে যখন রেয়াজ করার টাইম পেত না, আমার মা ভীষণ ডেডিকেটেড গানের প্রতি, মানে মায়ের হচ্ছে অক্সিজেনই হচ্ছে গান। তো ওই ধরো দেখবে সবকিছুর একটা আমাদের টোন আছে, সবকিছু একটা পাখা চলারও একটা সুর আছে, রান্না করার খুন্তি নাড়লেও একটা সুর আছে। তো ওই সুরে মা রেয়াজ করতো, মানে রান্না করতে করতে ধরো আমি হয়েছি, সেটা কোলে নিয়ে সুযোগ পাচ্ছে না রেয়াজ করতে বসতে, তো লাইক দ্যাট ওইটাতে গান করবে বা ওইটাকে সা ধরে লাইক দ্যাট। রিসেন্টলি এটা শুনে মনে পড়লো, রিসেন্টলি ইন্ডিয়ান আইডলে শুনছিলাম ওই শ্রেয়া ঘোষাল যখন হাইও তোলে, সেটাও নাকি একটা সুরে হাই তোলে আসলে এরকম। সো হ্যাঁ, সবাইতেই নিশ্চয়ই সুর আছে, এই সুর থেকে তুমি বলো। তো তারপরে তুমি লিটল চ্যাম্পস, এটা কি মুম্বাই থেকে? হ্যাঁ, আমি ন্যাশনাল। তো সেখানে কি জাজেস ছিল বা কারা? আমার জাজেস ছিলেন হচ্ছে আমার লিটল চ্যাম্পসের জাজেস ছিলেন হচ্ছে বাপি লাহিড়ী, বিজিত ভট্টাচার্য আর অলকা ইয়াগনিক। ও বাবা। অলকাজি আমার মেন্টর ছিলেন। আচ্ছা, সেখানে মানে জেতার পর কি, মানে তোমার অনেক কম বয়স তখন, 14 বছর। হ্যাঁ, ওই তখন জিতে বোঝাটা, ওই মানে তোমার অত ওই ফেমাস হওয়া, তারপর তোমার ওই অত জেতার ওই বলে না নাম শহরত, ওই সবটা বুঝতে আমার একটু সময় লেগেছে। বিকজ আমি আমার মতো, মানে আমি অলওয়েজই খুব বিন্দাস টাইপের পার্সন, যে নিজের মতো থাকবো, নিজের মতো একদম সবার সাথেই অবশ্যই আড্ডা দেবো, হাসি ঠাট্টা, শুধু আমার কাজ ছিল শো করতে যাওয়া, গান গাওয়া, স্টেজে উঠে, বাকি আমার কোনো দায়িত্ব থাকতো না, বাবাই দেখতো। তো একটু বুঝতে সময় লেগেছে, কিন্তু এখন মনে হয় তখন বুঝলে একটু বেটার হতো। তো এই যে চ্যাম্পিয়ন হলে মোটামুটি একটা শহরের একটা নাম হয়েছে, বোঝা যাচ্ছে। তারপরে প্লেব্যাক শুরু করলে, রাইট? প্লেব্যাক কি দিয়ে শুরু? আমি লিটল চ্যাম্পস থেকে জাস্ট বেরিয়েই আমার ফার্স্ট প্লেব্যাক ছিল রজত কাপুরজি, অ্যাক্টর, সবাই জানে নিশ্চয়ই। ওই রজত কাপুরজির ফিল্ম এসেছিল, মিথ্যা বলে একটা ফিল্ম এসেছিল, তো ওই ফিল্মে আমার ফার্স্ট প্লেব্যাক করা। তো
নেহা ধুপিয়া লিপে। নেহা ধুপিয়া, আচ্ছা। ওটা হয়তো অত প্রমোশনস করেনি, বাট ওই ওনার যেরকম একটু ফিল্ম টাইপের হয়, যেরকম সেই খোসলা কা খোসলা এরকম টাইপের যেরকম ফিল্মস গুলো হয়, ওরকম টাইপের ফিল্ম ছিল। তারপর বাল গণেশা, দেন তোমার ইয়ামলা পাগলা দিওয়ানা 2 এর টাইটেল সং, ইয়ামলা পাগলা দিওয়ানা 2 এর টাইটেল সং। হ্যাঁ, অ্যাকচুয়াল যে পুরনো গানটা সেটা না, যেটাতে তোমার ধর্মেন্দ্র জি, সানি দেওল গানটা একটু শুনি। ওকে, ওটা যদিও তোমার শঙ্কর মহাদেবন জি আর সুখবিন্দর জির ভয়েসে ছিল, আর আমি ছিলাম, মানে মাই গড, বেশি হয়তো লাইন ছিল না, বাট ঠিক আছে। আই এম ফরচুনেট যে আমি ওনাদের সাথে নাম শেয়ার করতে পেরেছি, গান শেয়ার করতে পেরেছি। সাডি দারুদা তু পানি বন যা, সাডি দিল দি কাহানি বন যা, इस जट दी तू रानी बन जा, बन जा, बन जा, बन जावे। साडे हैं अपने तरीके, यूके में पिंड दे सलीके, ठाट अपने बैठे जमा के। हाँ, ये लूटे, ये लूटे, ये लूटे सारा जमाना, जट यमला, जट यमला, जट यमला पगला दीवाना। ये लूटे, ये लूटे, ये लूटे सारा जमाना, जट यमला, जट यमला, जट यमला पगला दीवाना। Oh, fantastic! It was a dance number. একদম সেটা গান শুনেই বোঝা যাচ্ছে একেবারে পাঞ্জাবি একটা। হ্যাঁ, একেবারে। আমি সিনেমাটা দেখিনি, কিন্তু মনে হচ্ছে মানে তিনজনেই আছে নাকি? হ্যাঁ, তিনজনেই আছে গানটাতে। হ্যাঁ, তিনজনেই আছে। ওকে, নাইস। তো এটাতে গাইলে তারপর তোমার সুভাষ ঘাইয়ের কাঞ্চি ফিল্মে গিয়েছিলাম। সুভাষ ঘাইয়ের কাঞ্চি বলে একটি মুভি, কার্তিক আরিয়ান ছিল। হ্যাঁ, আর তখন বেঙ্গলে, আই মিন সরি, হিন্দিতে ডেবিউ করেছিল মিষ্টি বলে একটা মেয়ে, ও এখন সাউথের প্রচুর ফিল্মস করছে। তো ও ছিল, আর অফকোর্স যেটা বললাম কার্তিক আরিয়ান ছিল, ঋষি কাপুর ছিলেন, তো ভালো স্টার কাস্ট ছিল। সো এরকম তো বলিউডে যেমন গান গাইছো, এছাড়া কি অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে গানের অফার এসেছে? মানে কলকাতায় করেছি বেশ অনেকগুলো, তারপর অনেকগুলো ওজিস বেরিয়েছে, মানে অরিজিনাল সংস বেশ কিছু বেরিয়েছে, আরো কিছু পাইপলাইনসে আছে, লেটস হোপ তাড়াতাড়ি বেরোবে। কলকাতায় কোন মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছো? কলকাতায় আমি কাজ যা করছি, আমি মোস্ট অফ নতুন মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করেছি। পুরনো, মানে ধরো যারা কন্টিনিউ কাজ করছে তাদের সাথে সেরকম ভাবে আমি কাজ করিনি, বিকজ আমার কলকাতায় চেনাটাও একটু কম, তো আমার পরিধিটা খুব কম, খুব ছোট। আমার থাকো কোথায়? মুম্বাইতে? হ্যাঁ, মুম্বাইতে থাকি। কলকাতাতেও থাকলেও মানে আমার ওই পরিধিটা একটু কম, মানে সবার সাথে হয় না জেল। কলকাতাতে ছিলে অনেক বয়স পর্যন্ত? হ্যাঁ, আর গেলেও হ্যাঁ, মানে যাওয়া আসা করি, এমন না কলকাতা ছাড়া যায় থোড়ি। হ্যাঁ, তো মোটামুটি দুটো শহরের লাইফ কেমন ডিফারেন্ট, মানে তোমার প্রফেশনালি আমি জিজ্ঞেস করছি। প্রফেশনাল হিসেবে মুম্বাই ইজ মাচ বেটার। আচ্ছা, আর মুম্বাইতে এছাড়াও কি কোনো ফেভারিট মিউজিক ডাইরেক্টর আছে যার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে, বা তার সঙ্গে কোনো কাজের এক্সপেরিয়েন্স? অনেকেই আছে, কাজ মানে করেছি, বাট কাজ করতে চাইও। মানে মাঝে একটুখানি গ্যাপ হয়ে গেছিল আমার, আফটার লিটল চ্যাম্পস অনেক কিছু কাজ করার পর কিছু সময়ের জন্য আমার একটু গ্যাপ হয়ে গেছিল, দেন আমি আবার রিস্টার্ট করেছি। তো তারপর যাদের সাথে ধরো কথা বলছি বা গিয়ে কাজ করতে চাইছি, কাজ করছি, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আমি ইনফ্যাক্ট আমি ইসমাইল দরবারের সাথে কাজ করেছি, দেন তোষি শারিফের সাথে কাজ করেছি, শারিফ তোষি ওদের সাথে কাজ করেছি, আরো বেশ কিছু লোকের সাথে কাজ করেছি। মানে এক্সপিরিয়েন্স বলতে পারো, হ্যাঁ ঠিক, খুব ভালো। প্রীতম দার সাথে কাজ করেছো প্রীতম দা? হ্যাঁ, এদের ওয়ার্কিং স্টাইল নিশ্চয়ই আলাদা, রাইট? ডেফিনেটলি। কার সাথে তুমি কমফোর্টেবল সবচেয়ে কাজ করতে, বা বলবো যে কার স্টাইলটা তোমার ভালো লাগে? এরকম কিছু না, মানে আমার ক্ষেত্রে কিরম বলতো, আমাকে ধরো যে গানটা দিয়েছে, সেই গানটা যার গান অফকোর্স সে নিজের মতো করে গাওয়াবে। কারণ দেখো, তুমি যদি একটা ডিশ তৈরি করো, তুমি যদি কাউকে একটা শেখাও, তো তুমি চাইবে তোমার ডিশের ইনগ্রেডিয়েন্টস গুলোই পড়ুক,
তাই না? কারণ ওটা তোমার মানে ইনোভেশন, মানে তুমি ওটাকে তৈরি করেছো। তো এবার সামনের মানুষটা নিয়ে ছোটখাটো যদি একটা মশলা এদিক ওদিক করে, সেটা খেতে ফ্লেভারফুল হবে, ভালো লাগবে, এটা তুমিও জানো। তো মিউজিক ডিরেক্টর হিসাবেও তাই, মানে যদি তুমি ওটাকে বেঁধে দাও যে না আমি তোমাকে যেইটা শেখাচ্ছি ওইটুকুটাই গাইতে হবে, ওইরকম ভাবেই গাইতে হবে, তখন একটা আর্টিস্ট বলো বা একটা সিঙ্গার বলো, সেটা ফ্রিডমটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি না পুরো গানটাকে এমন ফ্রিডম দিক যে একদম পুরো গানটা দুমড়ে মুচড়ে নষ্ট করে দিক। যে মিউজিক ডিরেক্টর হয়তো গাইতে দিয়ে গানটা একটু ফ্রিডম দেয়, ভালো লাগে গাইতে, তখন মনে না ইসমাইল দরবারের নাম যখন নিলে একটা ইসমাইল দরবার গান, ইসমাইল দরবার কম্পোজিশন অফ কোর্স আমার খুব পছন্দের, ওনার অনেক ভালো ভালো গান রয়েছে, তার মধ্যে আমি ইনফ্যাক্ট লিটল চ্যাম্পসেও গিয়েছিলাম গানটা ওনার সামনে। हम दिल दे चुके सनम तेरे हो गए हैं हम, तेरी कसम हो हम दिल दे चुके सनम तेरे हो गए हैं हम, तेरी कसम। दुनिया करे सितम तुझ पे मिटेंगे हम, तेरी कसम हो हम दिल दे चुके सनम तेरे हो गए हैं हम, तेरी कसम तेरी कसम। ওহ ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, দারুণ লাগলো শুনে। থ্যাংক ইউ। কোনো মিউজিক ছাড়া, কোনো অটো টিউন ছাড়া একেবারে লাইভ শোনা গেল গানটা, এবং আমি যেটুকু গান বুঝি একদম কোনো জায়গায় কিচ্ছু মিস হয়নি তাহলে। আর বাই দ্য ওয়ে, তো এই অটো টিউন বললাম, তুমি তো অনেকগুলো প্লেব্যাক সিঙ্গিং করেছো, অটো টিউন ব্যাপারটা কি এবং কিভাবে সেটা আর কি আজকালকার দিনে চলে অটো টিউন ব্যাপারটা দেখো, অলওয়েজই গানেতে একটা মিক্সিং করার জন্য একটা টিউনারের প্রয়োজন হয়, কিন্তু এখন অটো টিউনটা এখন যে পরিমাণ ব্যবহার হচ্ছে, একটা ছাগলও যদি ব্যা ব্যা করে কিছুক্ষণ, সেটাকে অটো টিউন দিয়ে সুরে করে দেওয়া যায়। ও তাই নাকি? হ্যাঁ, ইট হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, মানে ওই অতটা সুন্দর করে এই ব্যা ব্যটাও করে দেওয়া যায়। হ্যাঁ, তো কিন্তু দেখো যাদের প্রয়োজন নেই, মানে যেরকম ধরো সোনুজি, শ্রেয়া ঘোষাল, এনাদের সত্যি কি অটো টিউনের প্রয়োজন আছে? এনারা তো গাইলে সেখানেই শেষ। অটো টিউন ওই যে আমরা ফেসবুকে দেখি না যে অটো টিউন লেফট চ্যাট, এইরকম ব্যাপারটা হয়ে যায়। হ্যাঁ, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, এখন অরিজিৎ সিং। অরিজিৎ সিং, হ্যাঁ, অফকোর্স অরিজিৎ সিং, বিশাল মিশ্রা, অনেকেই আছে, অনেক ভালো ভালো, সুনিধি চৌহান, আরো এনাদের কার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে? সুখবিন্দর সিং এর সঙ্গে কাজ করেছো? হ্যাঁ, আর কার সাথে বললেন? শ্রেয়া দিদির সাথে শো করেছি, মানে শুধু রেকর্ডিংস নয়, মানে এনাদের সাথে পুরো শোজ বাগেরা তো অরিজিতের সাথে হয়নি, শান দাদার সাথে তো অফকোর্স হয়েছে, উদিত নারায়ণ, কুমার শানু, আলকা ইয়াগনিক, তারপর তোমার সোনু নিগম হয়েছে। শো করেছি আমি, একটা ওই রিয়ালিটি শোতে ছিলাম, সেখানে ওই মেগা চ্যালেঞ্জ বলে একটা হয়েছিল, মানে জিএডি। হ্যাঁ, ওটার ফিনালেতে সোনু নিগম ছিলেন। বড় হয়ে গেছে? হ্যাঁ, একটু বড় হয়ে গেছি। ওগুলো সবই সেলিব্রিটি রিয়ালিটি শোজ আমি করেছি আফটার উইনিং দ্য লিটল চ্যাম্পস। তারপর আমি অনেকগুলোই রিয়ালিটি শো করেছি, আর ভালো লাগে না রিয়ালিটি শো, আর ভালো লাগে না এখন। রিয়ালিটি শোটা ওই অটো টিউনের মতো হয়ে গেছে। হ্যাঁ, মানে রিয়ালিটি শোতেও যারা আর কি
গায় তারপরে সেই ওটা মোস্ট অফ দেম মানে আর কি মিক্সিং করে তারপর সেটা টেলিকাস্ট করা হয়। যে দেখি যে পাশে সব অর্কেস্ট্রাল লোকেরা বসে থাকে, সে তো থাকবে, সে বাজাবে, তো সে তো বাজাবে, কিন্তু যখন সেটা টেলিকাস্ট হবে সেটা অলরেডি ওটা মিক্স করে ওটা পোস্ট দিয়ে হবে আর কি টেলিকাস্ট। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আমার এডিটরকে আমি বলবো আমার গলাটা যদি অমিতাভের মতো করে টরে দিতে পারে একটু অটো টিউন করে। এখন তো এআই তে সেটাও সম্ভব হচ্ছে। হ্যাঁ যাই হোক, সো রিয়েলিটি শোজ করেছো, প্লেব্যাক সিঙ্গিং করেছো, আর এমনি স্টেজ শোজ তো প্রচুর করি। হ্যাঁ, কোথায় কোথায় করেছো স্টেজ শো? স্টেজ শোস মানে আমি হয়তো গুনে বলতে পারবো না, মানে এই মুহূর্তে তো কানাডায়, এই মুহূর্তে কানাডা করেছি, ইউএসএ, হ্যাঁ 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 করেছো, ইউএস কানাডা, মানে ইন্ডিয়ার বাইরে তো করেছি, অনেকগুলো জায়গায় করেছি, অনেক জায়গায় করেছি, ইসরায়েল করেছি, সিঙ্গাপুর, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, সরি হ্যাঁ ইন্দোনেশিয়া। তাহলে যে কাজ করেছো আর মানে ইয়ে করেছো, শোজ করেছো, কোনো অভিজ্ঞতা মানে কোনো মনে রাখার মতো ঘটনা ঘটেনি? অনেকগুলোই কাজ করার অভিজ্ঞতা, মানে শোজ করার অনেক অভিজ্ঞতাই আছে। মোস্টলি তখন আগে কি হতো, আগে বাবা যেত আমার সাথে, তো তখন বাবা ইজ ভেরি স্ট্রিক্ট টাইপের, মানে আমাকে আমি এইখানে ধরো এখান থেকে বলছি ওইখানটা গিয়ে দাঁড়াবো না, ওখানে গিয়ে দাঁড়ানোর কি আছে আছে, তো আমি কোথাও গিয়ে একটা ইরিটেট হয়ে যেতাম, রেগে যেতাম। তো এখন ধরো নিজে নিজে যাই এখানে ওখানে শোজ করতে, নিজের মতো থাকি, নিজের মতো ভালো লাগে, ইন্ডিপেন্ডেন্ট লাগে, মানে আমার ক্যারেক্টারটা একটু ইন্ডিপেন্ডেন্ট টাইপের, নট লাইক মানে কেউ ধরে বেঁধে রাখলো, হবে না। বাংলা গান গেয়েছো বললে, রাইট? হ্যাঁ। কোন সিনেমা বললে বাংলা গান গেয়েছো? সিনেমা না, আমি অনেকগুলোই গেয়েছি, কিন্তু আমার ভীষণ ভুলে যাওয়ার ইয়ে রয়েছে, তো আমি নামগুলো অনেক সময় মনে রাখতে পারি না। একটা গান আমার শানদার সাথেই ছিল, যাই হোক, মুভির নাম মনে আছে, সেই গানটা মনে আছে? হ্যাঁ, গানটাও কিছুটা মনে আছে, অনেক বছর আগে করেছিলাম ওটা, মানে শানদার সাথে আমার পছন্দের বাংলা গান। আচ্ছা, আমার এমনি পছন্দের, আমার গান ছাড়া এমনি পছন্দের কোনো বাংলা গান হলে অনেকগুলো, সেটাও অনেকগুলো আছে। এই মুহূর্তে যেটা মনে পড়ছে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বাহ, ফ্যান্টাস্টিক। পুরনো গানের, নতুন গানের কোনো তুলনা হয় না, মানে ওইগুলো আর হবে না, কিছু গান আছে যেগুলো আর হবে না। মানে আমার গাড়ির প্লেলিস্টেও এখন মোস্টলি একেবারে নয়তো গজল ফজল চলে পুরনো, নয়তো মোহাম্মদ রফির পুরনো দিনের গান চলে, হ্যাঁ মোস্টলি এরকমই শুনতে থাকি এখন গাড়িতে চলছে লাস্ট সপ্তাহ ধরে। সো ইয়া, আমারও অনেক পুরনো গান অনেক বেটার লাগে। হ্যাঁ, তুমি দেখবে পুরনো গানের যেরকম, মানে আমি এই ইয়েতে এসছি, কানাডা এসছি, আগে ইউএসএ তেও শোতে গেছিলাম, আমি আর আমার পার্টনার আছে, মানে আমরা একসাথে শোজ করি, সো আমরা আলোচনা করতে থাকি এইসব নিয়ে। তারপর শানদার বাড়িতে রয়েছি আমি এই মুহূর্তে, শান্তনুদা এখানকার বলতে পারো রকস্টার, সো তো আমরা সবাই গানের আড্ডা যখন করতে থাকি, তাই ভাবি যে পুরোনো দিনের গানগুলো, বা বলো 90s অব্দিও গানের, দেখবে তুমি সমস্ত মিউজিক গুলো তোমার মনে থাকবে, মানে প্রিলিউড, ইন্টারলিউড, এগুলো সব মনে থাকবে, মানে গান গাইতে গাইতে তুমি নানা নানা করে মানে মিউজিক গুলোও দিয়ে দিতে পারবে, কিন্তু এখন যে গানগুলো তুমি দেখবে মিউজিক গুলো মনেও থাকবে না। আমার সিরিয়াসলি, আমার পার্সোনালি এই আশিকি 2 এর পর গান খুব একটা মনে নেই, হ্যাঁ মানে যে অরিজিৎ সিং এর, তারপরে আমার খুব একটা গান, এক তো এই গানগুলো অনেকটা একই রকম লাগে, আর এটা হলো এখন হিরোইনদেরকে অনেকগুলোকে একই রকম দেখতে লাগে, বুঝতেও পারি না কোনটা।
এনিওয়েজ আমারও বয়স হচ্ছে মনে হয় 15 দিনের গাড়ি বেটার লাগে এখনো। আর তোমার আপকামিং কি প্রজেক্টস কি আছে? আপকামিং প্রজেক্টস বেশ কিছু কাজ আছে, মানে ইনফ্যাক্ট বেঙ্গলেতে 2-3টে ওজিস বেরোচ্ছে। ওটা অফকোর্স জানতে পারবে, এখন ফুল বলতে পারবো না। বেঙ্গল আর হিন্দিতেও একটা দুটো কাজ আছে, এগুলো বেরোনোর আছে। আচ্ছা পাইপলাইন, হ্যাঁ অফকোর্স। আচ্ছা, যেহেতু বললে যে প্রীতমদার সাথেও কাজ করেছো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রীতমদার সাথে কাজ করছিলাম, কিন্তু ওই প্রীতমদা নিজে ফোন করে ডেকেছিলেন, তো কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাজটা তোমরা সবাই জানো, কিন্তু সেটা অন্য কেউ গিয়েছিলেন। তারপর কিন্তু আমার কাছে এই আমি না প্রত্যেকটা ছোট ছোট জিনিস জানো তো, যে কোনো কাজকে আমি মনে করি কাজ, সেটাকে আমি কখনো ডিনাই করি না। আর ছোট থেকে বড় যে কোনো জিনিসের কেউ যদি আমায় কাজে ডাকে, আমি কখনো না করি না। না, এটা তো শুনেছি যে সোনু নিগমেরও গান নাকি ওখানে হবেই, হবে, এটা ইন্ডাস্ট্রিতে হবেই, বিকজ অভিজিৎ গিয়ে গেছে, তারপরে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, এগুলো হতেই থাকে। তো কিন্তু তুমি যে মানে আমি যে মনে করি যে আমি এইটুকু ফরচুনেট যে আমি এইটুকু কাজ করতে পেরেছি, যে ডেকেছেন এইটুকু, আমি অফকোর্স যে কোনো ছোট জিনিসের জন্য, বড় জিনিসের জন্য আই রিয়েলি থ্যাঙ্কফুল টু গড যে আমি এইটুকু ফরচুনেট এনাফ যে আমি এইটুকু করতে পেরেছি, যে এইটুকু আমার দ্বারা হয়েছে। না না, আশা করি আরো প্রচুর এরকম গানের সুযোগ পাবে, আমাদেরকে আরো ভালো ভালো। বাই দ্য ওয়ে, এটা কোন গান ছিল যেটা তুমি রেকর্ড করেছিলে? যেটা হচ্ছে ওটা ধুম 3 এর গানটা, কামলি। তাই? ওটা ফাইনালি কে গাইল? শুনি দিছো এই গানটা একবার শুনি তো। मैं रुठिया यार मनावांगी, हर चिल मन फूक जलावांगी, जद पत्थर रांझा पिघलेगा, तद मैं कमली कहलावांगी, तद मैं कमली कहलावांगी। मेरे माहिया सनम जानम कि वे करे अनमीदानम, शब गुजरे दे जग सोया निमे जगे अनमीदानम, मेरे माहिया सनम जानम कि वे करे अनमीदानम। আচ্ছা, এত সুন্দর গলা, এই গলাটাকে মেইনটেইন করার জন্য কি কি খেতে হয়? সকালে উঠে মধু, লেবু এটসেট্রা? আমি অত কিছু খাই না। মধু, লেবু আমার খুব একটা স্যুট করে না, কারণ এলে অ্যাসিডিটি হয়ে যায়। তো নিজে ফ্যাট কমানোর জন্য প্রচুর চেষ্টা করেছি লেবু মধুর জল খাবার সকালবেলা, তারপর খেয়ে সারাদিন কষ্ট হচ্ছে অ্যাসিডিটি নিয়ে, তো লেবু জাতীয় ওটা অত টক জাতীয় খেতে পারি না। তারপরে কি বিরিয়ানি খেয়ে নিয়েছি? হ্যাঁ, ওইসব খেলে ঠিকঠাক। আচ্ছা, ফেভারিট খাবার? ফেভারিট আমার অনেক কিছু খাবারই ফেভারিট। বাইরের খাবারের মধ্যে হয়তো ধরো তোমার বিরিয়ানি খুব পছন্দ করি, বিরিয়ানি নামটা হলেই হবে আর কি, সেটা মহারাষ্ট্রিয়ান বিরিয়ানি হতে পারে, বাঙালি হতে পারে, সাউথ ইন্ডিয়ান হতে পারে। মহারাষ্ট্রিয়ান বিরিয়ানি বলতে মনে পড়লো, আমি তো একসময় বম্বেতে থাকতাম, তখন দেখতাম মানে বিভিন্ন চালের বিভিন্ন রং, মানে সবুজ কালারটাও মেশাতো আর কি চালের মধ্যে। হ্যাঁ, অদ্ভুত টাইপের রং হতো আর কি বিরিয়ানি। লখনউই বিরিয়ানি হোক, দিল্লির বিরিয়ানি হোক, হায়দ্রাবাদি হোক, ওর বিরিয়ানি নামটা হতে হবে, বিরিয়ানি নামটা থাকতে হবে, আলু থাক না থাক ডাজন্ট ম্যাটার। আমরা এখন কলকাতা রেস্টুরেন্টে আছি, তো তোমাকে কলকাতার বিরিয়ানি খাইয়ে দেবো আজকে, চিন্তা করো না। ঠিক আছে, একদম ঠিক আছে। তারপর চাইনিজও পছন্দ করি, তবে তোমাদের এই বাইরেকার মানে ইন্ডিয়ার বাইরের চাইনিজ আমার মোটে পছন্দ না। আমাদের ইন্ডো চাইনিজটা ভালো লাগে, আমাদের ইন্ডিয়ার যেরকম চাইনিজ হয়। মিসিসাগাতে, আমাদের মানে মিসিসাগা শহরে প্রচুর ইন্ডো চাইনিজ ওই হাক্কা রেস্টুরেন্ট পাওয়া যায়। হ্যাঁ, ওগুলো চাইনিজ যেগুলো প্রকৃত চাইনিজ, হ্যাঁ ওগুলো একদম ভালো লাগে না। মানে আমি খেয়েছিলাম আগে এসে, অখাদ্য, ভেবেছিলাম ওই চাইনিজ একদম, মানে আমার এরকম ব্যাপার ছিল, আমার বন্ধুরা প্যাক দিত আমাকে এরকম। ধরো মন্দারমণিতে গেছি, এবার সি বিচে ওই গাড়িটা নেবেছে, ওখানে ঝোপড় গুলো রয়েছে, যেখানে ছোট ছোট জায়গাগুলো রয়েছে যেখানে খাবারগুলো করে, সবাই ভাত মাছ খাচ্ছে, আমি ওখানে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস চিলি ফিশ। সেই সবার খাওয়া হয়ে গেছে, তখন আমি গালে হাত দিয়ে বসে আছি যে কখন ফ্রাইড রাইস আর চিলি ফিশ আসবে। সেই ফ্রাইড রাইসের তোমার
গ্রিন পিস গুলো দাঁত দিয়ে ভেঙে উঠতে পারছি না, মানে ওটা সত্যি ভাঙারই কথা। আচ্ছা, ফ্রোজেন দিয়েছে বা কোথাকার দিয়েছে আই ডোন্ট নো। আর সেই ফিশ খেয়ে পেট খারাপ হয়ে গেছে আমার। তা আমার বন্ধুরা বলতে সেখানে খালি চাইনিজ 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 বললেই হবে। তো তারপর থেকে মানে একটু না প্রপার জায়গাতে চাইনিজ খাই, স্পেশালি বাইরে এসে বাইরেকার চাইনিজটা একদম খেতে পারি না, ভালো লাগে না। মোস্টলি যেগুলো চাইনিজ রেস্টুরেন্ট সেখানকার কুইজিন একদমই আলাদা হয় আমার যা এক্সপেরিয়েন্স, কারণ ওদের রান্না অতটা বেশি মোটা মোটা চাল দেয়, সিদ্ধ সিদ্ধ এবং কোন একটা অদ্ভুত সস দিয়ে দেবে আর কি। হ্যাঁ যেটা হ্যাঁ। আর আমরা তো সেই সারা জীবন ওই মা কাকিমারা ছোটবেলা থেকে যেরকম ভাবে ভালো করে মশলা মেখে, আর আমি ঝাল খেতে ভালোবাসি, ঝাল নুন এরকম স্পাইসি জিনিস না হলে সেদ্ধ খেয়ে কে বাঁচে। যাই হোক, তাহলে আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হবে জমিদারিতে, একটু বলতে পারি। অ্যান্ড দেখি তারপরে আর কোনো বলিউডে আবার কিছু ফেরত যাওয়া যায় কিনা, দেখা যায়। হ্যাঁ একদম ঠিক আছে, আবার একটু তাহলে ফ্ল্যাশব্যাকে যাই। ইফ আই এম নট রং, যখন তুমি লিটল চ্যাম্পস এর প্রাইজ পেলে ফিনালেতে, দ্যাট ওয়াজ ফ্রম শাহরুখ খান। অফ কোর্স, মানে তখন বুঝতে যে শাহরুখ খানটা কে, অফ কোর্স কে মানে শুধু সবটা বুঝেছি, সবটাই তো জানতাম, মানে শাহরুখ খানকে কে না চিনতো। ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে, ব্যাপারটা হচ্ছে যে আমি তখন সারাক্ষণ টেনশনে ছিলাম না, গোটা ফিনালেতে টেনশনে ছিলাম না, শুধু ভাবছিলাম হ্যাঁ কে ভোটে, কে বেশি ভোট পাবে, কে জিতবে কে জানে, মানে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। যেই মুহূর্তে মানে সবাইকে ডাকলো, আমার এখনো মনে আছে আমি চেঞ্জ করতে গেছিলাম ফর ফিনালে, ড্রেস আমাদের আলাদা ছিল, তো ফিনালের ড্রেসটা জাস্ট পরতে গেছি, তখন হচ্ছে শাহরুখ খান এসে গেছে, শাহরুখ খান এসে গেছে। তো আমি যেটা মানে এর আগে যেটা পড়েছিলাম পারফরমেন্সের সময়, ওটাকেই আবার গলিয়ে নিয়ে উঠে গেছি, তো স্টেজের মধ্যে উঠে দেখি শাহরুখ খান। এবার কথা টথা বলছি, এবার আস্তে আস্তে দেখছি আমার না সবকিছু না কিরকম ব্লার হয়ে আসছে, কিরকম ব্ল্যাক আউট হচ্ছে, যখন মানে মানে উইনার অ্যানাউন্স করবে তার আগে, মানে সেকেন্ড রানার আপ অ্যানাউন্স করেছে প্রথমে দিবাকর, সমীর হয়েছিল সেকেন্ড রানার, যে এত লাখ ভোট পেয়েছে, এটা সেকেন্ড রানার আপ। এবার আরো সেকেন্ড রানার আপ থেকে না আমি না দেখছি আমার কানের মধ্যে, আর দেখবে ওই আগুনের এগুলো হচ্ছে, তখন জলখানি গুলো দিচ্ছে, আর আমার মধ্যে না তখন কথাগুলো এরম এরম টাইপের না, সব স্লো মোশনে আমার কানে কথাগুলো আসছে, আর আমি না কাঁদতে শুরু করে দিয়েছি, আমি কেন কাঁদছি আমি নিজেও জানি না, মানে আমি ভাবলাম আমি বোধহয় হেরে গেছি, আমি কাঁদছি। দিয়ে বলছে এবার এবার উইনার না অ্যানাউন্স করে ফার্স্ট রানার আপ তোমার অ্যানাউন্স করেছে শাহরুখ খান। তো আমি এবার বলছে তো ফার্স্ট রানার আপ ইজ দিবাকর শর্মা। তো তখন দেখছি আমার মানে কিরম বলতো, আমার খুব ধুন্দলা ধুন্দলা মনে আছে, যেহেতু আমার চোখের সামনে মানে সবটা কিরম সব ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, আর আমি কাঁদছি, আর সামনে দেখছি সবাই খুব আনন্দে লাফাচ্ছে, আর আলকাদি দেখলাম ছুটে চলে এলো আমার কাছে, এসে জড়িয়ে ধরছে, অভিজিৎদা বলছে এটাই হওয়ার ছিল, এটাই। আমি মনে মনে ভাবছি আমি হেরে গেলাম, সেটা সবাই বলছে এটাই হওয়ার ছিল, এরকম। আমি না সে খুব কাঁদছি। এবার নামটা অ্যানাউন্স করেনি না, তারপর অ্যানাউন্স করেছে, মানে আমি যখন পরে ফিনালের অ্যালবামটা দেখি, মানে সিডিটা, তখন বলছে সঞ্চিতা ভট্টাচার্য বলছে এই ভোটে তো মানুষ মানে মানে তোমার ভোটে দাঁড়িয়ে যেতে পারে, হ্যাঁ মন্ত্রী হয়ে যেতে পারে। আমি 65 লাখ না, হ্যাঁ 65 লাখ ভোট পেয়েছিলাম, তো শুধু ফিনালের ওই মুহূর্তটায়। তো হ্যাঁ দ্যাট ইজ টু মাচ, মানে আমি তখন ভোটিংটা মানে হতো ভোটিংটা মানে দেখাতো, প্রত্যেক মুহূর্তে যে ভোট আপ হচ্ছে ওটা দেখাতো। তো তাই তারপর তোমার আমি গেলাম, তারপর সবাই আমি বলছি ম্যাম আমি পারলাম না, ম্যাম আমি হেরে গেলাম। বলছে তোর বুদ্ধু, তুই জিতেছিস। আমি জিতেছি? আর মানে বাপিদা সবকিছু শেষে লাস্টে বলছে উইনারটা কে হলো, সবকিছু শুনে আমার মতোই অবস্থা ছিল বাপিদার, কমেডি সিন হয়ে গেছিল। দিয়ে ওই প্রাইজটা দেওয়ার সময় ওইটা ফটোতেও আছে, ইনফ্যাক্ট গুগলেও আছে, যে উনি আমার ফোরহেডে কিস করছেন, আর আমি আমার মধ্যে রয়েছি, মানে আমি না জাস্ট হ্যাঁ আমি দেখছি করছি, মানে আমার এখনো ফটোটা রয়েছে যে উনি না জাস্ট চোখ বন্ধ করে আমার ফোরহেডে কিস করছেন, ওটা রয়েছে। তো এখনো আমার পরে যারা
আমার বন্ধু বান্ধব বলো বা আমার চেনাশোনা বলো বা ধরো অন্য লোকজন জিজ্ঞেস করছে তুই বুঝতে পেরেছিস তোর শাহরুখ খান তোর ফোরহেডে কিস করেছিলেন, আমি কিচ্ছু রিয়েলাইজ, আমি কিচ্ছু ফিলই করিনি, আমি শুধু কেঁদেছি তখন। মানে ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড। এক্স্যাক্টলি শাহরুখ খান ফোরহেডে কিস করছে, হ্যাঁ যদি এখনকার দিনে হতো, এখন যদি হতো পাগল হয়ে যেত। হ্যাঁ অফ কোর্স, মানে তখন আমি ভাবছি যে मैं अपने ही धुन में थी, মেবি হয়তো জানো মেবি তখন বুঝতে পারিনি বলেই হয়তো পাটা মাটিতে রাখতে পেরেছি, আমার যেটা নিজের মনে হয়। বিকজ আমার মানে আমার ফ্রেন্ডস বা বলো যারা ছোট থেকে আমায় দেখেছে, আমার রিলেটিভস বলো, তারা আমাকে এখনো বলে, স্টিল বলে যে লিটল চ্যাম্পসের পরও যে ইউ হ্যাভেন্ট চেঞ্জ, তুই একই রয়েছিস সেই পাগল একই টাইপের ঝাল্লি। যে চেঞ্জ হওয়ার জন্য এমন কিছু এক্সট্রিম করতে হবে যেটা শুধু আমার মধ্যেই থাকবে, আমার থেকে ভালো লোকে গায়ে, আমার থেকেও বেশি মানুষ দৌলত শহরত ফেমাস হয়েছে, আমি কোনটা নিয়ে অহংকার করব। ওকে, শাহরুখ খানের গল্প হলো, কিন্তু এখন তুমি গান শিখছো সুচেতা ভট্টাচার্যের কাছে। তোমার সঙ্গে আরেকজন কেউ গান শিখছে আমি খবর পেলাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সুচেতা ভট্টাচার্য উনি আমাদের লিটল চ্যাম্পসের সময় গ্রুম করতেন একটা সময়, তো তখন থেকেই শি লাভস মি ভেরি মাচ, মানে তখন থেকে, মানে আমিও খুব মানুষটাকে পছন্দ করি, তারপর থেকে ওনার কাছে মাঝে মাঝে যাই, গান শিখি, ও বলে চলে আয় একটুখানি গান গান করছি। রিসেন্টলি ওনার বাড়িতে এই গুরু পূর্ণিমাতে আমি এখানে আসার আগে ফট করে বলে তুই কিন্তু আসবি, অ্যান্ড ইট ওয়াজ এ সারপ্রাইজ। মানে আমি জানতাম ব্যাপারটা কি, এবার বলছি, আমি জানতাম সেই মানুষটি আমার ম্যামের কাছে শেখে, ম্যাম আমাকে বলেইছিলেন, আর ইনফ্যাক্ট ওনার বাড়িতেও নিয়ে যাবেন বলেছিলেন, বলেছিলেন আমার স্টুডেন্ট হিসাবে তোকে নিয়ে যাব, তুই, উনি অনেক সময় অনেক জায়গায় পুশ করেন যে তুই একটু এখানটা শিখিয়ে দে, মানে যখন উনি অ্যাভেলেবেল থাকেন না এই করে। তো গুরু পূর্ণিমার দিন মানে বলেছে তুই কিন্তু আসবি, হ্যাঁ ম্যাম আমি আছি মুম্বাইতে, আমি আসবো। এবার 7টায় আসতে বলেছে, আর আমি গিয়ে একটু শপিং টপিং করেছি, এখানে আসবো বলে এসে ঘুমিয়ে পড়েছি, আমার রাত হয়ে গেছে। এবার দেখছি ফোন করেনি, রাত মানে 9টা ফটা হয়েছে, আমি ধরপড়ি উঠে ফোন করেছি যে ম্যাম সরি আমি লেট হয়ে গেছি, তুমি জলদি এসো যেখানে আছো। ঠিক আছে আমি আসছি। গিয়ে দেখি আমির খানও উনি হ্যাঁ আমির খানও ওনার কাছে গান শেখে। তো আমরা বসে খুব জ্যাম করলাম, খুব আড্ডা দিলাম। আমির খানের সাথে আমার এর আগেও দেখা হয়েছে, তখন তারে জামিন পার রিলিজ করেছিল, দিল্লিতে দেখা হয়েছিল, তখন ওনার সাথে উনি প্রমোশনে আমরা গেছিলাম, একটা পুরো দিন আমির খানের সাথে কাটিয়েছিলাম বাসেতে। আর এবারে একসাথে গান গেয়েছি, ঠিক আছে, একসাথে গান গাওয়া যখন দেখি, সেই একসাথে গান গাওয়াটা আমরা একটু দেখতে পারি কিনা। দারুণ ব্যাপার, মানে আমির খানের সঙ্গে গান গাইছো,
ফ্যান্টাস্টিক। মানে তুমি আমির খান এখন গান শিখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, এটাও শুনে শখে শিখছে। এটাও কিন্তু একটা জানা গেল আজকে যে আমির খান এখন গান শিখছেন। এইটা একটা মজার ব্যাপার। আমরা অলমোস্ট একদম শেষের দিকে চলে এসেছি আমাদের এই পডকাস্টের। আমরা রিয়েলি মানে অনেক কিছু জানতে পারলাম, কিভাবে শাহরুখ খানের কিস থেকে শুরু করে আমির খানের সঙ্গে কি করে গানের প্র্যাকটিস করে একই টিচারের কাছে, সবই জানতে পারলাম সঞ্চিতার থেকে। থ্যাংক ইউ সঞ্চিতা এখানে আসার জন্য। হোপফুলি তুমি এনজয় করেছো আমাদের খাবার। খুব ভালো খাবার খেয়েছি, খুবই মানুষ আমি, ভালো খাবার খেয়েছি। কিন্তু যাওয়ার আগে একটা গান গেয়ে দিতে হবে, যেটা তুমি হয়তো লিরিক চান্সে গেয়েছিলে। হ্যাঁ, এটা আমার ফিনালেতে গেয়েছিলাম, ওটাই একটুখানি গাইব। অফ কোর্স, तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता, दूर जाके भी मुझसे तुम मेरी यादों में रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের জমিদারি বৈঠক থেকে আপনারা কোনো আলবিদা যাতে না বলেন। আমরা আবার ফিরে আসছি আরেকটা এপিসোড নিয়ে কিছুদিনের মধ্যেই। স্টে টিউনড। আর তার মধ্যে পারলে একবার সাবস্ক্রাইব করে ফেলুন না আমাদের চ্যানেলটাকে। থ্যাংক ইউ।